বরের চোখের সামনে আমি দেওরের সঙ্গে রাত কাটাতাম। ভাবি ও দেওরের সম্পর্কে সবসময় ভাবিকেই কিন্তু খারাপ চোখে দেখা হয়। আমার দেওরের নাম নূর ইসলাম। আমি নিজের যৌবন দেখিয়ে দেওরকে প্রলোভন করিনি। আমি দেওরের সুন্দর চেহারা দেখে তার প্রেমেও পড়িনি। তাহলে আমি কি স্বামী থাকতেও দেওরের সঙ্গে পরকীয়াতে লিপ্ত ছিলাম? শরীরে শরীর মিলে গেলেই ভোগ করা হয় না। কেউ যদি কাউকে সত্যি ভালোবাসে এবং সেই প্রাপ্য ভালোবাসা যদি একজন আরেকজনকে ফিরিয়ে না দেয়, তাহলে সেটাকেও ভোগ বলে। আসলে আমার শ্বশুরবাড়িতে আমরা মোট ৩ জন থাকতাম। আমি, শাশুড়ি ও আমার দেওর। বরের মারা যাওয়ার পরে আমি শ্বশুরবাড়ি ছেড়ে কোথাও যাইনি, কারণ আমি ছোটবেলা থেকেই দাদাদের কাছে মানুষ হয়েছিলাম। আমার বাবা মায়ের মারা যাওয়ার পরে দাদারাই আমাকে মানুষ করেছিল। কিন্তু দাদারা যেহেতু নিজের বউ ও বাচ্চাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, তাই আমি শ্বশুরবাড়ি ছেড়ে দিয়ে দাদাদের কাছে আর বোঝা হতে চাইনি। আমি তো স্বামীকে ভীষণ ভালোবাসতাম। তার সঙ্গে ৭ বছর কাটিয়েছিলাম। যে সময়টুকু বরের সঙ্গে কাটিয়েছিলাম, সেই সময়টা আমার জীবনের সবথেকে মূল্যবান সময় ছিল। জানি না কেন আল্লাহ তাআলা আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছিলেন। স্বামীর সঙ্গে এই কয়েকটা বছর থাকার পরেও আমি মা হতে পারিনি। তাই ভেবেছিলাম শ্বশুরবাড়িতে থেকে শাশুড়ির সেবা যত্ন করব, কারণ উনি তো আমার স্বামীর মা ছিলেন। তাই আমি উনাকে নিজের মায়ের মতোই মনে করতাম এবং উনার খুব খেয়াল রাখতাম। শাশুড়ির সমস্ত কিছু দায়িত্ব আমি পালন করতাম, যেমন ওনাকে সঠিক সময়ে ওষুধ খাওয়ানো, সময় মতো খাবার দাবার খাওয়ানো, ওনার জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। এই সব কিছু আমিই করতাম। তাই উনি আমাকে মেয়ের মতো করে ভালোবাসতেন। আমার মনে এটা দৃঢ় বিশ্বাস ছিল যে শাশুড়ি কোনো দিন আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবেন না। স্বামী ছাড়া তো আমার এই বাড়িতে আর কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু তাও শাশুড়ি কোনো দিন এই বাড়ি থেকে আমাকে বের করবে না। কিন্তু আমার মনের এটা ভুল ধারণা ছিল, কারণ উনি তো আমার পিঠ পেছনে এটাই বলতেন যে এই মেয়েটা তো আমার ছেলেকে আগেই খেয়ে নিয়েছে, আর এখন আমার মাথায় এসে জুটেছে এই মেয়েটা তো আমার বাড়ি ছেড়ে যেতেও চায় না। তার মানে উনি শুধু আমার মুখের সামনে মিথ্যে ভালোবাসার নাটক করতেন। উনার মনে তো আমার প্রতি কোনো ভালোবাসাই ছিল না। এদিকে প্রত্যেক দিন রাতে আমার দেওর যখন বাইরের কাজকর্ম সেরে বাড়ি ফিরে আসতো, তখন আমি ও দেওর সারা রাত ধরে নিজেদের শারীরিক ভোগ ও লালসা পূরণ করতাম। আসলে আমি তো দেওরকে সত্যি মন থেকে ভালোবাসতাম। ও যখন আমার সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িত হয়েছিল, তখন আমি নিজের সব কিছু তাকে দিয়ে দিয়েছিলাম। সে যখন আমাকে যেমনভাবে ভোগ করতে চাইতো, আমি ওই মুহূর্তে তৈরি থাকতাম এবং তাকে আমি বারবার বলেছিলাম, আমি নিজের স্বামীকে হারিয়েছি, কিন্তু তাকে আমি হারাতে চাই না। আমি একবার কষ্ট পেয়েছি এবং এই কষ্ট আমি আর বারবার পেতে চাই না। এবং সে আমাকে কথা দিয়েছিল যে খুব তাড়াতাড়ি নাকি আমাকে কবুল করবে। আসলে আমার স্বামীর মারা যাওয়ার পরে যখন আমি এই বাড়ি ছেড়ে দাদাদের কাছে যেতে চেয়েছিলাম, তখন কিন্তু দেওর আমাকে সামলেছিল এবং সে কথা দিয়েছিল সে নাকি আমাকে বিয়ে করবে এবং সে তার দাদার মতোই আমাকে ভালোবাসা দিবে। যদিও বা আমি দেওরের এই প্রস্তাবে রাজি ছিলাম না, কিন্তু সে তো আমাকে তার মিথ্যে ভালোবাসার জালে ফাঁসিয়েছিল। এদিকে আমার শাশুড়ি তো দেওরের বিয়ে দেওয়ার জন্য তার পেছনে উঠে পড়ে লেগেছিল, কিন্তু দেওর প্রত্যেকবার শাশুড়িকে না বলে দিত। স্বামীর মারা যাওয়ার পরে আমি দেওর ও শাশুড়িকে এতটাই ভালোবাসতাম যে তাদের ছোট ও বড় প্রত্যেকটা জিনিসের আমি খেয়াল রাখতাম। তাদের কোনো কিছু বলার আগেই আমি সব কিছু রেডি করে দিতাম, কারণ ওই বাড়িতে দ্বিতীয়বার দেওরের ভালোবাসা পেয়ে ওই বাড়ি ছেড়ে কোথাও আমি যেতে চাইনি। এদিকে আমরা 2 জন রাতের বেলা শারীরিক সম্পর্কে লিপ্ত হতাম। এই কথাটা কিন্তু আমার শাশুড়ি জানতো না। একদিন রাত্রিবেলা দেওর যখন বাড়ি ফিরে এলো, তখন সে আমাকে নিজের রুমে ডাকলো। আমি তার রুমে যেতেই সে আমার শাড়ি খুলে পাগলের মতো নিজের ভোগ ও লালসা পূরণ করেছিল। ওই সময় আমি তার ভালোবাসা পেয়ে সব কিছু ভুলে গিয়ে তার বুকে মাথা দিয়ে শুয়ে পড়েছিলাম। সকালবেলা আমার শাশুড়ি যখন দেওরের নাম ধরে ডাকতে শুরু করেছিল, তখন ভয়ে আমরা দুজনেই বিছানায় উঠে বসেছিলাম। এমনকি শাশুড়ি তো দেওরের রুমের দিকেই আসছিল এবং সেটা আমরা বুঝতে পেরেছিলাম। তখন না পেরে দেওর বলেছিল আমি যাতে তার বিছানার নিচে লুকিয়ে পড়ি,
শাশুড়ির আওয়াজ পেয়ে আমি দেওরের খাটের তলায় লুকিয়ে পড়েছিলাম। তারপর শাশুড়ি যখন ঘরের ভিতরে ঢুকলেন, তখন দেওরকে বললেন, এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে হবে? বাইরের কাজগুলো কে করবে? আর এত বড় বিছানা থাকতেও তোর কি জায়গা হয় না? এত এলোমেলো কেন হয়ে আছে? আমার শাশুড়ি তো 2-4টে কথা বলে রুম থেকে বেরিয়ে চলে গেছিলেন। ওই সময় আমি বিছানার তলা থেকে চুপচাপ শাশুড়ির কথাগুলো শুনছিলাম। আমি এই ব্যাপারে অনেকবার দেওরকে বলেছিলাম যে সে যাতে শাশুড়িকে আমাদের দুজনের সম্পর্কের ব্যাপারে সব কিছু সত্যি কথা বলে দেয়, কিন্তু দেওর এই ব্যাপারে শাশুড়িকে কোনো কথা বলতে রাজি হয়নি, কারণ সে শাশুড়িকে খুব ভয় পেত। সেদিন দুপুরের খাওয়া দাওয়ার পরে শাশুড়ি আমার দেওরকে বলেছিল রোজিনা নামের একটা মেয়েকে নাকি দেওরের জন্য আমাদের পাশের বাড়ির একটা চাচি পছন্দ করেছে, এবং ওই চাচি যখন শাশুড়িকে রোজিনার ছবি দিয়েছিল, তখন আমার শাশুড়ি রোজিনার ছবি দেখেই দেওরকে বলেছিল, মেয়েটা অনেক সুন্দর দেখতে, তুই দেখলেই ওই মেয়েটাকে পছন্দ করবি। দেওরের অন্য মেয়ের সঙ্গে বিয়ে হবে এই কথাটা শুনলেই কিন্তু আমার কষ্টে বুকটা ফেটে যেত, কারণ বরের মারা যাওয়ার পরে আমি দেওরকে সত্যি মন থেকে খুবই ভালোবেসেছিলাম এবং সেও আমাকে ভালোবাসতো। আমি ওই সময় দেওরকে চোখে চোখে ইশারা করে এই সম্বন্ধটা বাতিল করতে বলেছিলাম, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। সে তার মাকে মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছিল। এমনকি আমার শাশুড়ি বলেছিল উনি নাকি নূরের নাম্বার রোজিনাকে দিয়েছেন এবং তারা দুজনে নাকি বিয়ের আগে একে অপরের সঙ্গে কথা বলে নেবে। সেদিন দেওরের সঙ্গে আমি পার্সোনালভাবে যখন কথা বলেছিলাম, তখন নূরকে বলেছিলাম, তুমি তো আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিলে, তাহলে তুমি মায়ের কথায় কেন রাজি হয়েছ? নূর তখন বলেছিল, আমার কাছে আর কোনো উপায় ছিল না। ওই সময় মাকে আমি কি বলতাম যে আমি আমার বিধবা ভাবিকেই ভালোবাসি? নূরের কথা শুনে আমি খুবই আশ্চর্য হয়েছিলাম। আমার সঙ্গে তার প্রত্যেক দিন শারীরিক সম্পর্ক করার সাহস হতো, কিন্তু তার মাকে এটা বলার সাহস হয়নি যে সে আমাকে ভালোবাসে এবং আমাকেই বিয়ে করতে চায়। এমনকি আমার দেওর তো রোজিনার ছবি দেখে তাকে পছন্দ করার পরে তার সঙ্গে দেখাও করত, এবং এটা আমি অনেক পরে জানতে পেরেছিলাম। তারপরেও সে অনবরত আমাকে মিথ্যে কথা বলেই চলেছিল যে সে তো আমাকেই বিয়ে করবে। শুধুমাত্র তার মায়ের মন রাখার জন্য নাকি রোজিনার সঙ্গে সে 1 থেকে 2 বার কথা বলেছে, কিন্তু সে তো প্রত্যেক দিন রোজিনার সঙ্গে দেখাও করত। এমনকি 1 মাস পরে যখন রোজিনার বাবা রোজিনাকে সঙ্গে করে আমাদের বাড়িতে নিয়ে আসে নূর ও তার বিয়ের ব্যাপারে কথা বলতে, তখন আমি কিন্তু বুকে পাথর রেখে তাদের জন্য সব কিছুর আয়োজন করেছিলাম। এবং জানি না কেন এত কিছু হয়ে যাওয়ার পরেও দেওরের উপরে আমার ভরসা ছিল যে সে আমাকে ঠকাবে না এবং খুব তাড়াতাড়ি শাশুড়িকে আমাদের ব্যাপারে বলবে। এমনকি রোজিনার সঙ্গে দেওরের বিয়ের কথা শুনে আমি যখন কান্নাকাটি করতাম, তখন কিন্তু নূর আমাকে বুঝিয়ে বলতো, তুমি একদম চিন্তা করো না, বিয়ে তো আমি তোমাকেই করব, এবং আমরা যদি হঠাৎ করে মাকে বলি যে আমাদের দুজনের সম্পর্ক আছে, তাহলে মা কিন্তু আমাদের খারাপ ভেবে বসবে। তাই আমাদেরকে একটা প্ল্যান করতে হবে মাকে রাজি করাতে। এইভাবে আমাদের দিন কাটছিল। আমি তো এটা ভেবে অস্থির ছিলাম যে আমি যদি দেওরকে হারিয়ে ফেলি, তাহলে আমি কার ভরসায় বেঁচে থাকব? আমি তো দেওরকে কোনো মতেই নিজের থেকে হারাতে চাইনি। তাই আমি আল্লাহর কাছে দোয়া চাইতাম যাতে আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায় এবং আমার শাশুড়ি যাতে আমাদের দুজনের সম্পর্কটাকে মেনে নেয়। ভেবেছিলাম শাশুড়িকে আমাদের দুজনের ব্যাপারে আমি নিজে থেকে সব কিছু বলবো, কিন্তু জানতাম আমি যদি আমাদের দুজনের ব্যাপারে শাশুড়িকে বলবো, তাহলে শাশুড়ি নিশ্চয়ই আমাকেই খারাপ ভেবে বসবেন। ওই ভেবে আমি শাশুড়িকে আমাদের ব্যাপারে কিছুই বলিনি। আমার যখন মন মেজাজ খুব খারাপ ছিল, সেটা দেখে দেওর আমাকে বলেছিল, আয়েশা, তুমি তোমার দাদার বাড়িতে কিছুদিন থেকে এসো, তাহলে তোমাকেও ভালো লাগবে। আমার নাম আয়েশা। তার কথা শুনে আমি যখন সেদিন দাদার বাড়ি গেছিলাম আমার ভাবিদের সঙ্গে দেখা করতে, তখন আমার শ্বশুর বাড়িতে শুধু আমার শাশুড়িই ছিল। আমি দাদার বাড়ি যাব সেটা শুনে তো আমার শাশুড়ি খুব খুশি হয়েছিলেন, কারণ উনি তো এটাই চাইতেন যে আমি যাতে ওই বাড়িতে না থাকি। সেদিন সকালবেলা আমি দাদার বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। সেখানে গিয়ে আমার
ও দেওরের ব্যাপারে আমার ভাবিদেরকে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিলাম এবং তারাও চেয়েছিল আমার বিয়ে যাতে নূরের সঙ্গে হয়ে যায়। ভাবিরা আমাকে বলেছিল, তুমি এই ব্যাপারটা বেশি দিন চাপা দিয়ে রেখো না, তোমার শাশুড়িকে সব কিছু বলে দাও। সেদিন দাদা ও ভাবিদের সঙ্গে সময় কাটিয়ে আমার খুবই ভালো লেগেছিল। তারা তো আমাকে থাকতে বলেছিল, কিন্তু আমি সারাদিন থাকার পরে সন্ধেবেলায় যখন বাড়ি ফিরে এলাম তখন দেখলাম সন্ধেবেলাতে আমার শাশুড়ি ঘরের মধ্যে ছিল না, কিন্তু ঘরের দরজাটা খোলাই ছিল। ঘরের ভেতরে ঢুকতেই মনে হলো ভেতরের ঘরে যেন কেউ আছে বা কারা আছে, কিন্তু ভেতরের ঘরে কে ছিল? কারণ আমার দেওর তো অনেক রাত্রে বাড়ি ফিরে আসতো। তখন সন্ধে 7টা বাজছিল। আমি যখন ঘরের দিকে এগিয়ে গেলাম তখন ঘরের ভেতর থেকে যে শব্দগুলো শোনা যাচ্ছিল সেটা শুনে আমি স্পষ্ট বুঝে গেছিলাম ওই ঘরের ভিতরে কেউ অন্তরঙ্গ হচ্ছে। কিন্তু কে ছিল ওই ঘরের মধ্যে সেটা দেখার জন্য আমার মনের কৌতূহল অনেক বেশি বেড়ে গেছিল। ওই রকম আওয়াজ শুনে তো আমি অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম। কিছুক্ষণের জন্য তো আমার মনে হয়েছিল তাহলে কি আমার শাশুড়ি এই বয়সে কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন? কারণ উনি বয়স্ক হলেও দেখতে খুব সুন্দরী ছিলেন এবং ওনার তো বয়স বোঝাই যেত না। তারপর আবার মনে হলো উনি তো অসুস্থ মানুষ, তাহলে উনি এত জঘন্যতম কাজ কিভাবে করতে পারেন? তারপর আমি যখন ঘরের দিকে এগিয়ে গেলাম তখন ঘরের দরজাটা একটুখানি ফাঁক করে দেখতেই আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। ঘরের ভেতরের দৃশ্য দেখে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। ঘরের ভেতরের দৃশ্য দেখে আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যাবে, তাই আমি মুখটাকে নিজের হাতেই চেপে ধরেছিলাম। কারণ আমার দেওর রোজিনার সঙ্গে অন্তরঙ্গে এতটাই মত্ত ছিল যে তারা জানতেই পারেনি যে আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি এবং আমি তাদের সব কিছু দেখে ফেলেছি। সেদিন আমি বুঝে গিয়েছিলাম দেওর আমাকে ঠকিয়েছে এবং সে বিয়ে করার নাম করে আমার শরীর ভোগ করেছে। শুধুমাত্র আমার শরীর ভোগ করার জন্যই সে আমার সঙ্গে ভালোবাসার নাটক করেছিল। তারপরে আমি দেওরকে বুঝতেই দিইনি যে আমি তার আসল চেহারা দেখে নিয়েছি। তার পরের দিন আমি রোজিনার সঙ্গে পার্সোনালভাবে দেখা করতে গিয়েছিলাম এবং তাকে বলেছিলাম যে আমার সঙ্গে দেওরের অনেক আগে থেকেই সম্পর্ক রয়েছে এবং সে যাতে এই বিয়েটা ভেঙে দেয়। তখন রোজিনা অনেক আশ্চর্য হয়ে আমাকে বলেছিল, ভাবি তুমি এটা কেমন কথা বলছো? আমি তো নূরকে ভালোবাসতে লেগেছি এবং নূরও তো বলেছে সে আমাকেই ভালোবাসে। আর নূর যদি তোমাকে ভালোবাসতো তাহলে সে আমাকে কেন পছন্দ করেছে? ওই সময় আমি নিজের মতো করে রোজিনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। আমি জানতাম এইসব কথা শুনে তাকেও অনেক আঘাত লাগবে, কিন্তু বিয়ের আগে আমার ও দেওরের ব্যাপারে সত্যি কথা জানা রোজিনার খুব জরুরি ছিল। কারণ সেদিন আমি বুঝে গেছিলাম যে আমার দেওর একজন বেঈমান লোক। শুধু আমাকে নয়, সে তো রোজিনাকেও ঠকাচ্ছিল আমার ও তার নিজের ব্যাপারে সত্য কথা না বলে। তারপর আমার মুখ থেকে নূরের ও আমার ব্যাপারে সব কিছু শুনে রোজিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে বাড়ি চলে গেছিল। সেদিন সন্ধেবেলায় রোজিনার বাবা ও রোজিনা আমাদের বাড়িতে এসে শাশুড়িকে বলেছিল, আমি আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব না, কারণ আমি জানতাম না যে আপনার বড় বৌমা একজন চরিত্রহীন মহিলা। আপনার বাড়ির বৌমা আপনার ছেলের সঙ্গে মুখ কালো করেছে, এই ব্যাপারে আপনি জানেন না? আমার শাশুড়ি তখন অনেক বেশি আশ্চর্য হয়ে রোজিনার বাবাকে বলেছিল, আপনি এটা কি ধরনের কথা বলছেন? আমার বড় বৌমা খুব ভালো, আপনি এইভাবে তার উপরে এত বড় নোংরা আরোপ লাগাতে পারেন না। তখন রোজিনার বাবা আমার শাশুড়িকে বলেছিল, যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে জিজ্ঞেস করেন আপনার ছেলে ও বৌমাকে যে তারা আপনার পিঠ পিছনে কি নোংরা কাজ করেছে। আপনার চরিত্রহীন বৌমা নিজে থেকে আমার মেয়েকে নিজের ও তার দেওরের অবৈধ সম্পর্কের ব্যাপারে সবকিছু বলেছে। সেদিন আমি থাকতে না পেরে শাশুড়িকে সবকিছু সত্যি কথা বলেছিলাম যে বেশ কয়েক বছর থেকেই দেওরের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, কারণ দেওর আমাকে কথা দিয়েছিল যে সে আমাকে বিয়ে করবে। ওই সময় দেওর যা বলেছিল সেটা শুনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে একটা মানুষ এতটা বেঈমান হতে পারে। দেওর তখন তার মাকে বলেছিল, মা, ভাবি একদম মিথ্যে কথা বলছে। ভাবি প্রত্যেকদিন রাতে আমার ঘরে আসে নিজের ভোগ লালসা ও শারীরিক চাহিদা পূরণ করার জন্য। আমার সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করত, কিন্তু আমি ভাবিকে বাধা দিয়ে রেখেছি। ভাবি আমাকে প্রত্যেক দিন অনুরোধ করে
যাতে আমি তাকে তাড়াতাড়ি বিয়ে করি। ভাবি আমাকে বদনাম করার চেষ্টা করছে। আমি যদি ভাবিকেই ভালোবাসতাম তাহলে রোজিনাকে কেন পছন্দ করতাম? ভাবি জোর জবরদস্তি আমাকে বিয়ে করতে চাইছে, কিন্তু আমি তাকে কোনো দিন সেরকম নজরে দেখিনি। তাই সে এখন রোজিনার সঙ্গে আমার সম্পর্কটাকে নষ্ট করার জন্য রোজিনাকে আমার ও নিজের ব্যাপারে মিথ্যে কথা বলেছে। দেওরের মিথ্যে কথা শুনে আমার মুখ দিয়ে একটাও কথা বের হয়নি, কারণ ওই সময় আমি এত বেশি আশ্চর্য হয়েছিলাম যে আমার তখন কথা বলারও ক্ষমতা ছিল না। তারপর শাশুড়ি আমার কাছে এগিয়ে এসে আমার গালে 3-4টে চড় মেরেছিল এবং আমাকে অনেক জোরে একটা ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিয়েছিল। ও বলেছিল, আমি তো ভাবতেও পারিনি যে তুই আমার ছেলেকে এইভাবে বদনাম করবি। ওই সময় আমার চোখ দিয়ে জল ঝরেই যাচ্ছিল। অনেক চেষ্টা করেছিলাম নিজেকে সঠিক প্রমাণিত করার, কিন্তু শাশুড়ি আমার কোনো কথাতেই বিশ্বাস করেনি। তারপর আমার শাশুড়ি যখন রোজিনা ও তার বাবাকে হাতজোড় করে বলেছিল যাতে তারা এই বিয়েটা না ভাঙে, তখন দেওর রোজিনার হাতে পায়ে ধরে বলেছিল, রোজিনা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না, তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে অনেক খুশি রাখব। তখন রোজিনার বাবা রোজিনাকে বলেছিল, সব কিছু জানার পরেও এর দায়িত্বটা আমি তোকেই দিলাম। তুই যদি এই ছেলেটাকে বিয়ে করে সুখে থাকিস তাহলে আমি এই বিয়েতে বাধা দিব না। তারপর রোজিনা শাশুড়িকে বলল, আমি কিন্তু একটা শর্ততেই আপনার ছেলের সঙ্গে বিয়ে করব। তখন আমার শাশুড়ি ও দেওর বলল, তোমাদের সব শর্ত মানতে রাজি আছি। তখন রোজিনা আমার দিকে আঙুল দেখিয়ে বলল, এই মহিলাকে এই বাড়ি থেকে বের করতে হবে, তবেই আমি এই বাড়ির বউ হতে রাজি আছি। রোজিনার কথা শুনে শাশুড়ি তৎক্ষণাৎ আমার হাত ধরে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলেন। ওই সময় দেওর বলেছিল, ভাবি এই বাড়িতে থাকলে আমি কোনোদিন সুখে থাকবো না। তাই রোজিনা একদম ঠিক বলেছে, ভাবিকে বাড়ি থেকে বের করে দেওয়াই আমাদের সবার জন্য একদম সঠিক সিদ্ধান্ত। সেদিন তারা কেউ আমার দুঃখ ও মনের কষ্ট বোঝেনি। তারা আমাকে জোর জবরদস্তি বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলাম, সেদিন রোজিনা খুব খুশি হয়েছিল যখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, এবং তার মুখের মধ্যে একটা শয়তানি হাসি ছিল আমাকে যখন দেওর ও শাশুড়ি ধাক্কা মেরে বের করেছিল। আমাকে যখন শাশুড়ি ও নূর বাড়ি থেকে বের করে দিয়েছিল, তখন আমি বাধ্য হয়ে দাদাদের বাড়িতে গিয়ে দাদা ও বৌদিদের সব কিছু সত্যি কথা বলেছিলাম। তখন দাদারা বলেছিল তারা নাকি আমার শাশুড়ির সঙ্গে এই ব্যাপারে একবার কথা বলবে, কিন্তু আমি বারণ করেছিলাম, কারণ আমার শাশুড়ির সঙ্গে কথা বলে কোনো লাভ ছিল না। কারণ আমি যাকে বিশ্বাস করেছিলাম ও ভালোবেসেছিলাম সেই মানুষটিই তো আমাকে ঠকিয়েছিল। তাহলে শাশুড়ির সঙ্গে কথা বলে কি হতো? দাদার বাড়িতে আসার পরে আমি ভাবিদের সমস্ত কাজবাজ করে দিতাম, এটা ভেবে যে তারা যাতে আমাকে নিজের মাথার বোঝা মনে না করে। যদিও বা তারা আমাকে খুবই ভালোবাসত। বুকে ব্যথা নিয়ে সবার সঙ্গে হাসি খুশি থাকার চেষ্টা করতাম। কখনো একা বসে এটা ভাবতাম, আমার কপালে কেন এত কষ্ট লেখা আছে? আমার কপালে কি স্বামীর ভালোবাসা ও সুখ লেখা নেই? আমাকে কি চিরকাল একাই থাকতে হবে? 24 ঘন্টার মধ্যে একবার হলেও এইসব কথা ভেবে আবার আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসতো। আমাকে যখন তারা বাড়ি থেকে বের করে দিয়েছিল, তার 1 সপ্তাহ পরে খবর পেয়েছিলাম আমার দেওর নাকি রোজিনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। আমার আর কিছুই করার ছিল না, শুধু এটা ভেবে আফসোস হতো, যেই মানুষটি আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল সেই মানুষটি আমার শরীর নিয়ে খেলা করেছিল। সেই মানুষটি আমার শরীর ভোগ করেছিল, কারণ আমি তো তার কাছে আমার প্রাপ্য ভালোবাসা ফিরিয়ে পাইনি। তাই ওই মানুষটি আমাকে ব্যবহার করে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তারপরে তো আমি ভেবেই নিয়েছিলাম যে আমাকে চিরকাল একাই কাটাতে হবে, এবং আমি একাই কাটাবো, এবং আমার কপালে ভালোবাসা বলে হয়তো কোনো শব্দ লেখা নেই। এইভাবে প্রায় 4-5 দিন কেটে যাওয়ার পরে হঠাৎ আমার শাশুড়ি ও দেওর আমার দাদার বাড়িতে এসে আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি জুড়ে দেয়। ও বলে, বৌমা, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমার উপরে অনেক অন্যায় করেছি। ওই ঠকবাজ মেয়েটিকে আমাদের বাড়ির বউ করে অনেক বড় ভুল কাজ করেছি। তার থেকে ভালো তোমার বিয়ে যদি আমার ছেলের সঙ্গে দিতাম, তাহলে আজ আমাদের সঙ্গে এত খারাপ হতো না। আসলে রোজিনা নাকি বিয়ের পরে আমার শ্বশুর বাড়ির সমস্ত টাকা পয়সা সোনা গয়না নিয়ে পালিয়ে গেছিল। বিয়ের পরে রোজিনা যখন বাড়ির সব কিছু জানতে পেরেছিল যে আমার শাশুড়ি কোথায় টাকা পয়সা ও সোনা গয়না রাখে, তারপরে সে একদিন সুযোগ বুঝে
দেওর ও শাশুড়িকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে বাড়ির সমস্ত দামি দামি ফার্নিচার, টাকা, সোনা, গয়না সব কিছু নিয়ে পালিয়ে গেছিল। এর আগেও নাকি রোজিনা ও তার বাবা মিলে এরকম ফ্রডবাজি করেছে। আমার দেওর রোজিনা ও তার বাবার নামে থানায় গিয়ে রিপোর্ট করেছিল। তারপর আমার শাশুড়ি বলেছিল উনি নাকি নিজে থেকে চান যে আমি যাতে তার ছেলেকে বিয়ে করে ওই বাড়ির বউ হয়ে থাকি। আমার শাশুড়ি এতদিনে বুঝতে পেরেছিলেন যে আমি তাদের মন থেকেই ভালোবাসতাম এবং আমার মতো সেবা যত্ন অন্য কেউ উনাদের করতে পারবে না। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরে আমার আর ইচ্ছে করেনি ওই বাড়িতে দ্বিতীয়বার ফিরে যেতে। কারণ দেওর আমার সঙ্গে যা অন্যায় করেছিল সেটা যদি সে দ্বিতীয়বার করে তাহলে হয়তো সহ্য করতে না পেরে এবার আমি মরেই যাব। তাই আমি শাশুড়িকে বলেছিলাম আমি মাঝে মধ্যে আপনার সঙ্গে দেখা করতে যাব, কিন্তু আমি আর ওই বাড়িতে চিরকালের মতো ফিরে যেতে চাই না। ওই সময় আমার দেওর আমার কাছে ক্ষমা চেয়েছিল। আমি তাকে ক্ষমা করেছিলাম, কিন্তু আমি তাকে বিয়ে করতে রাজি হয়নি। কারণ আমি নিজে থেকে নিজের ভুলও বুঝতে পেরেছিলাম যে দেওরের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে আমিও অনেক বড় ভুল কাজ করেছিলাম। সেদিনের পর থেকে আমি একটা প্রাইভেট স্কুলে জয়েন করেছিলাম এবং সেখান থেকে আমি যা টাকা ইনকাম করি তাতে আমার চলে যায়। আমি যা মাইনে পাই তার 2 ভাগ আমি দাদাদের হাতেই তুলে দিই, কারণ আমি তাদের বাড়িতেই থেকে খাওয়া দাওয়া করতাম। আমি যাতে তাদের উপর চিরকালের মতো বোঝা না হয়ে যায় তাই আমার ইনকাম করার টাকা 2 ভাগ দাদাদের হাতেই তুলে দিতাম। দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করার মতো আমার মধ্যে আর ক্ষমতা ছিল না এবং আমার মনের মধ্যে অতটা জোরও ছিল না। তাই আমি এখন আমার ফ্যামিলির সঙ্গে থাকতেই পছন্দ করি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কোনো দিন দ্বিতীয় বিয়ে করব না। এখন আমি আমার দাদা ও ভাবিদের সঙ্গে অনেক সুখে আছি। ওদিকে আমার দেওরও আর কোনো মেয়েকে বিয়ে করার সাহস পায়নি, সেও এখন একাই আছে। আমি মাঝে মধ্যে শাশুড়ির সঙ্গে দেখা করতে যাই, তখন কিন্তু দেওর লজ্জায় আমাকে দেখে মাথা নিচু করে বাড়ির বাইরে চলে যায়। কারণ সে এতদিনে বুঝতে পেরেছে যে সে আমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছে এবং সে ওটা শাস্তিও পেয়েছে। শাশুড়ি আজও বলে আমি যাতে তার ছেলেকে ক্ষমা করে তাকে বিয়ে করে নিই, কিন্তু এখন আর এই সব কথা শুনে আমার কোনো কিছুই যায় আসে না। কারণ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আর কোনো দিন কাউকে বিয়ে করব না। তাই আমি যেখানে আছি যা আছি খুব ভালো আছি এবং সুখে আছি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।